আমরা শুরু করি, ঠিক আছে? ল্যাব 4 আজকে আমাদের। ওকে, স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমাদের 4 নাম্বার ল্যাব তো। মিডের আগে আমরা আর কয়টা উইক পাবো, কয়টা ল্যাব পাবো? সিয়ার কই? সাকিব ম্যাম একটা পাচ্ছি তো, মানে এই উইক এর পরের উইকে একটা পাচ্ছি। এই উইক আর এর পরের উইক, এর পরে আর কোনো ক্লাস পাচ্ছি না। এর পরের উইকের বুধবার কয় তারিখ পড়ে? পরের উইকের বুধবার কয় তারিখ পড়ে? 25 তারিখ। 30 তারিখ। এবার পরের উইকে একটা ক্লাস পাচ্ছি শুধু, 18 তারিখ, তারপরে 25 তারিখ। ওকে ফাইন। দেখেন, আমাদের মিডের আগের যে উইক আমরা এটা ল্যাব 4 করতেছি, মিডের আগের উইকে ল্যাব 5 করব, কিন্তু সেই উইকে আমাদের ল্যাব টেস্ট হবে, ঠিক আছে? ল্যাব টেস্ট হবে হচ্ছে ল্যাব 2, ল্যাব 3 এবং ল্যাব 4 এর উপর। কারণ মিড টার্মে ল্যাব 2, ল্যাব 3 এবং ল্যাব 4 এই পার্টটুকু থিওরি পার্টের মধ্যে থাকবে, আমি বলে দিলাম, ঠিক আছে? মানে এখান থেকে ল্যাব 2, ল্যাব 3, ল্যাব 4 এ যে কনসেপ্টগুলো পড়ানো হচ্ছে, এখান থেকে মিড টার্মে কোয়েশ্চেন থাকতে পারে, এটা মিড টার্মের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড থাকবে। তো এটা ল্যাব টেস্ট হবে হচ্ছে নেক্সট উইকে, তো আমরা সেভাবে প্রিপারেশন নিব। আগে ল্যাব টেস্ট নিব, তারপরে ল্যাব 5 করাবো। গেল। দেখেন, আমাদের আজকের যে এক্সপেরিমেন্ট সেটার নাম হচ্ছে ইউজিং লুপ অ্যান্ড কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্পস ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইউজিং লুপ অ্যান্ড কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্প ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন এখানে আমাদের দুইটা জিনিস ফোকাস করতে হবে। আমরা লুপ এর আগে কখনো শিখিনি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লুপ কিভাবে ইউজ করতে হয়, এটা আমরা আজকে শিখব। আর হচ্ছে কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন। তার মানে বেসিক্যালি যখন আমি আপনাদের পাইপলাইনিং পড়াই তখন বলছিলাম যে আমাদের পাইপলাইনিং ব্রাঞ্চিং যখন হয় প্রোগ্রামে তখন পাইপলাইন ফেল করে। তো ব্রাঞ্চিং পড়ানোর সময় আমি বলছিলাম যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি ব্রাঞ্চিং তৈরি করি হচ্ছে ইফ এলস এর পরিবর্তে জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে, ঠিক আছে? জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে ব্রাঞ্চিং তৈরি করা হয়। তো ওই জিনিসটা আমরা আজকে শিখবো যে কিভাবে আসলে জাম্প ইনস্ট্রাকশন দিয়ে ব্রাঞ্চ তৈরি করা যায় আর কিভাবে লুপ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো এখানে আমি ডিরেক্ট প্রোগ্রামে চলে যাচ্ছি, বেশি এক্সট্রা কথাবার্তা বলবো না, বেশি সময়ও নিব না, যেহেতু দুপুরের সময় আপনাদের ডাকছি আর কি। যাই হোক, এখানে আমাদের প্রথম যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে এ থেকে জেড। কি বললাম? এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে এ থেকে জেড। গতদিন আমরা ল্যাবে প্রিন্টিং শিখছিলাম, কিভাবে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে হয়, বা কোনো নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয়, বা কোনো স্ট্রিং কিভাবে প্রিন্ট করতে হয়। তো ধরেন আমি এ প্রিন্ট করতে চাই, জাস্ট এই সিঙ্গেল ক্যারেক্টারটা এ প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে কি করতে হয় আপনাদের মনে আছে? কেউ বলতে পারবেন যে আমি জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার এ, বি বা সি প্রিন্ট করব, তার জন্য কি করতে হয়? মনে নাই কারোই? প্রিন্টিং এর জন্য আমাদের বেসিক একটা ইনস্ট্রাকশন আছে, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন ডস কন্ট্রোলিং এর জন্য। সেটা কি ছিল? string means 21H.
স্ট্রিং দিয়ে করব না 21 না, স্ট্রিং দিয়ে করার কথা বলিনি, সিঙ্গেল ক্যারেক্টারে প্রিন্ট করতে বলছি, স্ট্রিং প্রিন্ট করতে বলিনি। যে সিঙ্গেল ক্যারেক্টার আকারে এ প্রিন্ট করব, তখন কি করতে হয়, এর করেসপন্ডিং যে ভ্যালু, এ তো একটা ক্যারেক্টার তাই না, এর করেসপন্ডিং ভ্যালুটাকে রাখতে হয় ডিএল এর মধ্যে। আপনাদের মনে আছে জিনিসটা? জি ম্যাম। ডিএল রেজিস্টারে যে রাখতে হয়, ডিএল রেজিস্টারে যদি আমি এ প্রিন্ট করতে চাই, তাহলে এর করেসপন্ডিং ভ্যালুটা রাখতে হয় ডিএল রেজিস্টারে। তো এর করেসপন্ডিং ভ্যালু ছিল 65, এটা কি মনে পড়ে? বড় হাতের এর করেসপন্ডিং ভ্যালু ছিল 65, ছোট হাতের এর করেসপন্ডিং ভ্যালু ছিল হচ্ছে 97। এটা আমরা কোথা থেকে দেখছিলাম? ওই যে ইমুলেটরের মধ্যে আস্কির চার্ট ছিল, তাই না? কই সেটা? এখান থেকে লিস্টটা বাইরে থেকে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানেও আমাদের লিস্টটা দেয়া আছে, এই যে আস্কি কোডের যে লিস্ট, এখানে এই যে 65 এর করেসপন্ডিং ক্যারেক্টার, 65 এর করেসপন্ডিং ক্যারেক্টার হচ্ছে এ। তাহলে আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এ প্রিন্ট করতে চাই, তখন আমাকে কি করতে হবে, 65 ভ্যালুটা ডিএল এ রাখতে হবে, তারপরে এই যে কত রাখতে হয় পোলাপান সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার সময়, এই যে কি 2 রাখতে হয় নাকি 9 রাখতে হয়? 2 রাখতে হয় তাই না? স্ট্রিং প্রিন্টিং এর সময় আমরা 9 রাখি। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে আমি প্রথমে কি লিখলাম, ডিএল এ 65 পাস করলাম, এই যে 2 পাস করলাম, তারপর বললাম ইন 21h। তাহলে ইন 21h ইনস্ট্রাকশন যখনই পাবে, সে এইচ চেক করবে, এইচ চেক করে সে 2 পেলো, এইচ চেক করে 2 পেলে কি হয়, পরবর্তী কাজ কি করে, ডিএল চেক করে না? এইচ চেক করে যদি 2 পায় ডিএল চেক করে, আর 9 পেলে ডিএক্স চেক করে। মনে আছে এগুলা? জি ম্যাম। আল্লাহ জানে। এইচ চেক করে 2 পেলে ডিএল চেক করে, আর যদি 9 পায় তাহলে ডিএক্স চেক করে। যাই হোক, এখানে আমরা এইচ এ 2 রেখে আসছি, যখন 2 পাবে তখন ডিএল চেক করবে, ডিএল চেক করে দেখবে 65 এর করেসপন্ডিং আস্কি ক্যারেক্টার প্রিন্ট করে দিবে, মানে এ প্রিন্ট করে দিবে। এখন ফর এক্সাম্পল আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলো ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত সবগুলো ক্যারেক্টার আমরা প্রিন্ট করব। তাহলে কি করতে হবে, আমি কি এরকম বারবার লিখবো যে মুভ ডিএল, 65, মুভ এইচ, 21h, বারবার লিখবো? তাহলে তো কোড অনেক বড় হয়ে যাবে, তাই না? তারপর আমি যদি বি প্রিন্ট করতে চাই, ডিএল আবার 66 রাখতে হবে, তারপর আবার ইন 28 ইনস্ট্রাকশন দিতে হবে, 21h ইনস্ট্রাকশন দিতে হবে। সি প্রিন্ট করার জন্য ডিএল আবার 67 রাখতে হবে। তো এগুলো ঝামেলা। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করি, লুপ ইউজ করি না। যখন একই কাজ আমার বারবার করার প্রয়োজন হয়, তখন আমরা সেই জিনিসটাকে লুপের ভেতরে চালাই। তো এখানেও লুপই ইউজ করা হয়েছে। লুপের জন্য আমাদের একটা স্পেসিফিক রেজিস্টার আছে, ঠিক আছে? সেটা হচ্ছে সিএক্স রেজিস্টার। কি বললাম? সিএক্স রেজিস্টার। সিএক্স রেজিস্টারটা হচ্ছে লুপ কাউন্টার রেজিস্টার হিসেবে কাজ করে। এর অর্থ হচ্ছে আমি যদি কোনো একটা প্রোগ্রামে কোনো লুপ 20 বার ঘোরাতে চাই, বুঝেন কি বলতেছি, কোনো একটা প্রোগ্রামে কোনো লুপ 20 বার ঘোরাতে চাই, তাহলে আমাকে সিএক্স এ 20 লোড করে নিতে হবে। যদি আমি লুপ 50 বার ঘোরাতে চাই, সিএক্স এ 50 লোড করে নিতে হবে। মানে লুপ যতবার ঘোরাতে যাব, সিএক্স এ তত ভ্যালু আমাকে লোড করে নিতে হবে। তাহলে সিএক্স এ ম্যাক্সিমাম কত লোড করতে পারি? 16 বিটের ডেটা, তাই না? 1 মানে এরকম করে 16 বিট, মানে হচ্ছে এফএফএফএইচ, মানে 65,536 লোড করা যেতে পারে ম্যাক্সিমাম, এত, তাই না? তার মানে লুপ এতবার ঘোরানো যেতে পারে সিএক্স দিয়ে। এর থেকে বেশি করতে চাইলে লুপের ভেতর লুপ নেস্টেড লুপ ক্রিয়েট করতে হবে। যাই হোক, এখন দেখেন সাধারণত আমার 65,536 বার লুপ ঘোরানোর প্রয়োজন পড়ে না। এখন দেখেন আমরা প্রোগ্রামটা শুরুতে ডট মডেল স্মল দিয়ে শুরু করছি। আমি গতদিনই বলছিলাম যে মেমোরি মডেলের অনেকগুলো আর্কিটেকচার আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ডট মডেল স্মল। যখন আমরা ডট মডেল স্মল লিখি, তখন আমার প্রোগ্রামের জন্য একটা কোড সেগমেন্ট আর একটা ডেটা সেগমেন্ট অ্যালট হয়ে যায়, ঠিক আছে? তারপর আমরা ডট স্ট্যাক 100h দিয়ে লিখছি। ডট স্ট্যাক 100h মানে হচ্ছে স্ট্যাকের জন্য 100h পরিমাণ জায়গা অ্যালোকেট করো। তো 100h মানে হচ্ছে ডেসিমালে 256। তো আসলে যেটা হয়, ডট স্ট্যাক 100h দিলে সেটা হচ্ছে স্ট্যাকের জন্য বা স্ট্যাক সেগমেন্টের জন্য 256 বাইট মেমোরি অ্যালোকেট হয়,
ঠিক আছে? এরপর আমরা কি করলাম, ডট কোড লিখছি এবং মেইন প্রসিজার শুরু করছি। তার মানে কোড সেগমেন্টটা এবং এই কোড সেগমেন্টটা আমরা ডিফাইন করছি এবং মেইন প্রসিজার কোডের এখান থেকে শুরু হবে, এটা আমরা বলে দিছি। এই ম্যানুয়ালে একটা ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে এই জিনিসটার কোনো দরকার নেই। বুঝলেন জিনিসটা? যখন কোনো লাইনে জ্যাম করতে হয় বা লুপ ঘুরিয়ে যখন কোথাও যেতে হয়, তখন আমরা ইউজ করি হচ্ছে সেই লাইনের লেভেল। যেমন দেখেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা যখন এখানে একটা মাই লেভেল দিচ্ছি, এখানে আমাকে মাই লেভেল দিতে হবে এরকম কোনো কিছু নাই। লেভেল আমি যে কোনো নাম দিতে পারি, এটা আমি আমার নামও দিতে পারি, ঠিক আছে? এটা জাস্ট এই লাইনটাকে একটু নামকরণ করে দেওয়া, আমরা জাস্ট এখানে মাই লেভেল দিছি। এখন যখন int21h ইনস্ট্রাকশন পেল, তখন কি হবে, এজ চেক করবে, এজ চেক করে দেখবে 2 আছে, তখন সে কি করবে, ডিএল চেক করবে, ডিএল চেক করে 65 পাবে, দ্যাট মিন্স সে এ প্রিন্ট করে দিবে। এখন এ যখন প্রিন্ট করবে, পরবর্তী কাজ কি, বি প্রিন্ট করা, তাই না? তাহলে বি প্রিন্ট করতে হইলে ডিএল এর ভ্যালু 65 থেকে কি করতে হবে, ডিএল এর ভ্যালু 65 আছে, তাহলে বি প্রিন্ট করতে চাইলে কি করতে হবে, 66 66 করতে হবে। 65 থেকে 66 কিভাবে হবে, ইনক্রিমেন্ট করে দিলেই হবে, তাই না? তো এখানে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে যে আইএনসি ডিএল, তাহলে ডিএল এর 65 ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 66 হয়ে গেল। এই ইনস্ট্রাকশনে এসে কিন্তু 66 হলো। এরপর বলতেছে কি, ডিক্রিমেন্ট সিএক্স, সিএক্স কে ডিক্রিমেন্ট করো। সিএক্স এ কত ছিল, 26 ছিল, সিএক্স এ 26 ছিল, তাহলে 26 কত হয়ে যাবে এখানে এসে, 26 কত হবে, 25 হবে। তাহলে ডিএল কে ইনক্রিমেন্ট করলো, ডিএল কে 65 থেকে 66 করলো, আর সিএক্স কে ডিক্রিমেন্ট করলো, মানে সিএক্স এর ভ্যালু কমাই দিল, তাহলে সিএক্স 26 ছিল 25 হয়ে গেল। এরপর বলতেছে জেএনজেড মাই লেভেল, এটা একটু খেয়াল করি আমরা, জেএনজেড এটা ওয়ান কাইন্ড অফ জাম্প ইনস্ট্রাকশন। কি ইনস্ট্রাকশন এটা, ওয়ান কাইন্ড অফ জাম্প ইনস্ট্রাকশন। জাম্প ইনস্ট্রাকশন দুই ধরনের হয়, কন্ডিশনাল জাম্প হয় এবং আনকন্ডিশনাল জাম্প হয়। কন্ডিশনাল জাম্প মানে হচ্ছে সেখানে একটা কন্ডিশন থাকবে, যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে জাম্প করবে, আদারওয়াইজ করবে না। আর আনকন্ডিশনাল মানে হচ্ছে, মানে আমি জাম্প করতে বললাম জাম্প করবে, কোনো কন্ডিশন তার দরকার নেই। আনকন্ডিশনাল জাম্প শুধুমাত্র একটা, সেটা কি, জেএমপি। যদি আমি প্রোগ্রামের কোথাও জেএমপি লিখে কোনো একটা লেভেল ক্রিয়েট করে দেই, কারণ আমি প্রোগ্রামের নিচে লিখলাম জাম্প মাই লেভেল, তার মানে ওই জাম্প মাই লেভেল যখন এক্সিকিউট হবে বারবার মাই লেভেল নামক এই লেভেলেই সে জাম্প করবে, তার জন্য কোনো কন্ডিশন দরকার নেই। কিন্তু যদি কোনো কন্ডিশনাল জাম্প দিই, তাহলে সেই কন্ডিশনাল জাম্পের যে কন্ডিশন আছে সেটা যদি ফুলফিল হয় তবেই জাম্প করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে? তো জেএনজেড, এই যে এখানে যেটা ইউজ করছি না, জেএনজেড, জেএনজেড ইনস্ট্রাকশনটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল জাম্প, এটা কিন্তু আনকন্ডিশনাল জাম্প না। তার মানে এটা আমি বলে দিলাম আর সাথে সাথে জাম্প করলো এরকম না, এটার সাথে যে কন্ডিশনটা অ্যাসোসিয়েটেড সেই কন্ডিশনটা যদি ফুলফিল করে অনলি দেন জাম্প করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। তাহলে জেএনজেড মানে কি, জাম্প ইফ নট জিরো, ঠিক আছে? জাম্প ইফ নট জিরো মানে এটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। আমি একটু বুঝাই বলি, জিরো ফ্ল্যাগ যদি জিরো হয় তখন জাম্প করবে। ফ্ল্যাগ পড়াইছি না, সকালে পড়াইছি, খেয়াল করে না, বলছিলাম না যে ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে অনেক ইনস্ট্রাকশন আছে। তো জেএনজেড এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, এটা কখন জাম্প করে, যখন জিরো ফ্ল্যাগ জিরো হয়। জিরো ফ্ল্যাগ জিরো কখন হয়, এটা আজকে না বলতে পারলে সবগুলোর কপালে মায়ের আছে এবং একটাকেও অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। জিরো ফ্ল্যাগ কখন জিরো হয়, রেজাল্ট 0 আসলে রেজাল্ট জিরো আসলে জিরো ফ্ল্যাগ জিরো হয়। ওলাপান, জিরো ফ্ল্যাগ কখন জিরো হয়,
রেজাল্ট 0 আসলে হচ্ছে 1 হবে, তাহলে রেজাল্ট যদি 0 না রেজাল্ট আসে 0 আসলে এক্স্যাক্টলি রেজাল্ট 0 আসলে 0 ফ্ল্যাগ 1 হয়। তার মানে রেজাল্ট যদি নন জিরো যে কোনো কিছু আসে, 0 না এরকম কিছু আসে, তখনই 0 ফ্ল্যাগ 0 হবে, তাই না? এখন রেজাল্ট বলতে আমি কিসের কিসের রেজাল্ট বুঝাচ্ছি? ইমিডিয়েট আগের ইনস্ট্রাকশন। কারণ ফ্ল্যাগটা কি? ফ্ল্যাগটা হচ্ছে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় আর ফ্ল্যাগ চেঞ্জ হয়। একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় আর ফ্ল্যাগ চেঞ্জ হয়। এখন এই জে মাই লেভেলের আগের ইনস্ট্রাকশন কি? ডিক্রিমেন্ট সিএক্স। তাহলে সিএক্স কে ডিক্রিমেন্ট করে যে ভ্যালু পাবে, সেই ভ্যালু যদি 0 না হয় তাহলে জাম্প করবে, আর যদি 0 হয়ে যায় তাহলে আর জাম্প করবে না। এখন সিএক্স কে ডিক্রিমেন্ট করে কত পাইছিলাম? 25। তো 25 কি 0? 0 সমান 25 না? নিশ্চয়ই। তাহলে কি এই জাম্প হবে কি হবে না বলেন তো দেখি? জাম্প হবে। জাম্প হবে। তাহলে এটা 25, এই জাম্প হবে। জাম্প হয়ে কোথায় যাইতে বলছে? মাই লেভেলে যাইতে বলছে। গেল মাই লেভেলে। যে এখন কি করবে? আবার in21h ইনস্ট্রাকশন পেল। in21h ইনস্ট্রাকশন যখন পেল, কি করলো সে? কি করবে? in21h ইনস্ট্রাকশন পেলে এএস চেক করবে। এএস চেক করে দেখবে 2 আছে। এখন সে ডিএল চেক করবে। ডিএল চেক করে যত ভ্যালু পাবে তার করেসপন্ডিং আজকে প্রিন্ট করে দিবে। এখন কি ডিএল এর 65 আছে? ডিএল কি এখন 65 আছে? না, 66 66 আছে। তাহলে কি প্রিন্ট হবে? বি। বি প্রিন্ট হবে। তারপরে আবার কি করা হয়েছে? যে বি প্রিন্ট হলো, এরপরে আবার ডিএল কে ইনক্রিমেন্ট করা হয়েছে। তার মানে এটা এখন 66 থেকে কি হবে? 67 হয়ে যাবে। তারপরে সিএক্স কে ডিক্রিমেন্ট করা হয়েছে, মানে 25 থেকে এটা কি হবে? 24 হয়ে যাবে। তারপরে আবার কি বলছে? জেএনজেড মাই লেভেল, মানে আনসার যদি 0 না হয় বা 0 ফ্ল্যাগ যদি 0 হয় তাহলে এই লেভেলে জাম্প করবে। তাহলে আবার জাম্প করবে, এর পরের বার কি প্রিন্ট করবে? সি প্রিন্ট করবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন জেড প্রিন্ট করা হয়ে যাবে পোলাপান, যখন জেড প্রিন্ট করা হয়ে যাবে, যেহেতু অ্যালফাবেট 26টা, আমরা সিএক্স এ 26 লোড করছি, যখন জেড প্রিন্ট করা হয়ে যাবে সিএক্স এর ভ্যালু তখন ডিক্রিমেন্ট করতে করতে কত হয়ে যাবে? 0 এ থেকে শুরু করে যখন জেড পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে তখন সিএক্স এর ভ্যালু ডিক্রিমেন্ট করতে করতে 0 হয়ে যাবে না? তো যখন 0 হয়ে যাবে তখন কি আর এই জাম্প কাজ করবে? কারণ এখানে তো বলছি 0 ফ্ল্যাগ 0 হলে জাম্প করো। আর যদি সিএক্স 0 হয় তার মানে কি 0 ফ্ল্যাগ তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না? তো 0 ফ্ল্যাগ 1 হলে তখন আর এই জাম্পটা হবে না। তখন কি করবে? জাস্ট পরবর্তী লাইনে প্রোগ্রাম কন্ট্রোল চলে যাবে। তখন কিন্তু এই জাম্প আর করবে না, কারণ এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। এরপর আমরা কি করছি? মুভ h, force h in21h। তার মানে in21h পাবে, force পাবে, ডস কন্ট্রোল করে ডস থেকে এক্সিট করবে, ঠিক আছে? আর মেইন ইনডিপি ইন্ড মেইন, এটা তো এই যে মেইন প্রসিজার উপরে অন করে আসছিলাম সেটাকে ক্লোজ করার জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? যদি আমি বলি আপনাদের যে এখানে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করা হয়েছে, আমি জেড থেকে এ পর্যন্ত প্রিন্ট করব, রিভার্স করব, তাহলে এক্ষেত্রে কি করতে হবে আমাকে? আমি রিভার্স প্রিন্ট করব, জেড ওয়াই এক্স হবে। কি করতে হবে আমাকে? কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে? সিএক্স এ 0 দিয়ে আপনার এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে। বাবা সিএক্স এ দিতে হয়, আমি লুপ যতবার ঘোরাতে চাই ওই ভ্যালুটা সিএক্স এ লোড করতে হয়। ম্যাম জেড এর যে আস্কি ভ্যালুটা আছে ওইটা দিয়ে আস্তে আস্তে ওই ডিএলটাকে ডিক্রিমেন্ট করে দিব। জেড এর আস্কি ভ্যালু কত দেখে আসি দাঁড়ান। জেড এর আস্কি ভ্যালু হচ্ছে 90, ঠিক আছে? তাহলে 90 কোথায় পাঠাবো? ম্যাম ডিএল এ। ডিএল এখানে 90 পাঠালাম। আচ্ছা, আর কি চেঞ্জ হবে? ম্যাম ওই যেখানে যেখানে ইনক্রিমেন্ট ডিএল ওইখানে আমরা জাস্ট ডিক্রিমেন্ট করে দিব, এক এক করে কমতে থাকবে। ইনক্রিমেন্ট ডিএল, এখানে আমরা করব ডিক্রিমেন্ট করে হচ্ছে দিব। ডিক্রিমেন্ট। আর কিছু চেঞ্জ করা লাগবে? দরকার আছে? না ম্যাম। তাই না? ডিএল এ 90 লোড করব, সিএক্স এর 26, এইচ এর 2, in21h পাবে। প্রথমে জেড প্রিন্ট করবে কারণ জেড এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 90।
এরপর ডিক্রিমেন্ট করব ডিএল কে, মানে 90 থেকে 89 হবে। সিএক্স কে ডিক্রিমেন্ট করব 25 হবে। জেএনজেড মাই লেভেল আবার এখানে যাবে, এবার ওয়াই প্রিন্ট করবে, এভাবে চলতে থাকবে। যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কি করবে, লুপ থেকে বের হয়ে আসবে এবং নিচের লাইনে চলে যাবে, ডস থেকে এক্সিট করবে। বুঝতে পারলেন কি জিনিসটা আপনারা? পারবেন না? সহজ, কিন্তু কঠিন কিছু না। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা বলতেছি আমরা লুপ ঘুরাইছি, হ্যাঁ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লুপ আসলে কয়েকভাবে ঘুরানো যায়। একটা হচ্ছে ডিরেক্ট লুপ ইনস্ট্রাকশন দিয়ে লুপ ঘুরানো যায়। ডিরেক্ট লুপ ইনস্ট্রাকশন দিয়ে আমরা লুপ ঘোরাতে পারি, কিন্তু এইখানে কিন্তু লুপই ঘুরাইছি, কিন্তু লুপ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু ঘোরাইনি। দেখেন, জেন জেড ইনস্ট্রাকশন দিয়ে ঘুরাইছি, ঠিক আছে। কাইন্ড অফ জিনিসটা লুপের মতোই কাজ করতেছে, কিন্তু আমরা এখানে কি করছি, জেন জেড ইনস্ট্রাকশন দিয়ে লুপ ঘুরাইছি। তো যদি আমরা জেএনজেড এর পরিবর্তে এখানে ধরেন জেএনজেড লিখবো না, আমরা এর পরিবর্তে ডিরেক্ট লুপ লিখবো, ঠিক আছে। আমি যদি লুপ লিখি বা জাম্প ইনস্ট্রাকশন লিখি, যাই লিখি না কেন, ওটার সিনট্যাক্স হচ্ছে লুপ বা জাম্প লিখে যে লেভেলে বা যে লাইনে জাম্প করতে চাই ওই লাইনের নাম লেখা, সিনট্যাক্সটা একই রকম। অনলি ডিফারেন্স ইজ যখন আমরা জেএনজেড ইউজ করব তখন সিএক্স এ যে ভ্যালু লোড করে দিয়ে আসবো, এটাকে আমাকে ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করতে হবে। যেমন আমি এখানে বলছিলাম মুভ সিএক্স, 26, তো এখানে এসে কিন্তু আমরা বলছি ডিক্রিমেন্ট সিএক্স। কিন্তু যদি আমি এখানে জেএনজেড এর পরিবর্তে লুপ ইউজ করতাম তখন এই লাইন আমাকে আর ডিক্রিমেন্ট করতে হবে না। বুঝতে পারলেন? ডিক্রিমেন্ট করতে হবে না, ডিক্রিমেন্ট করাই যাবে না, কারণ যদি লুপ আমি ঘুরাই তখন অটো এই জিনিসটা 26 থেকে 25 হবে, আরেকবার লুপ ঘুরলো 25 থেকে 24 হবে। এখন যদি আমি আবার ডিক্রিমেন্ট করি তাহলে কিন্তু দুইবার ডিক্রিমেন্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? লুপ আর জেএনজেড ইনস্ট্রাকশনের পার্থক্য কি? আমরা যদি জেএনজেড দিয়ে লুপ ঘোরাতে চাই তাহলে সিএক্স এর ভ্যালুটাকে আমাকে ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করতে হবে প্রোগ্রাম লিখে, আর যদি আমি লুপ ইনস্ট্রাকশন দিই তাহলে ওটা অটো ডিক্রিমেন্ট হবে, আমাকে লিখতে হবে না যে ডিক্রিমেন্ট সিএক্স। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জয় বলেন তো কি বুঝলেন? জয় আছেন? এগুলাকে যেগুলাকে ডাকতেছি আমি পাবো না, এগুলো অ্যাটেন্ডেন্স পাবে না, ঠিক আছে। আমি যখন পড়াই তখন এরকম অর্ধেক স্টুডেন্ট থাকে, যখন অ্যাটেন্ডেন্স দেই সবগুলো এসে হাজির হয়। মুস্তাক বলেন কি বুঝলেন? জেএনজেড ইনস্ট্রাকশন আর লুপ ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য কি? ওইও নাই, ঠিক আছে। নাফিজ আছে? আছে ম্যাম। সরি ম্যাম, বলেন। আমার ওই ল্যাপটপে আসলে এয়ারফোন কানেক্ট ছিল না, এই কারণে ফোন দিয়ে জয়েন ম্যাম সত্য কথা বলতে আমি একটু মানে সবকিছু উল্টাপাল্টা লাগতেছে, মানে বুঝতেছি না খুব ভালো। আমি এই ক্লাসটা আরেকবার রিপিট দেখবো, তো জাস্ট খালি মানে যতটুকু নেওয়া যায় নিচ্ছে আর কি ম্যাম। যতটুকু নেওয়া যায় নিয়ে আপনি কি বুঝলেন এটা বলেন। ম্যাম এখানে আমি খুব একটা ভালো বুঝি না, মানে মানে প্রথম দিকে আমার একটু লেট হয়েছিল, তো মানে আমি জয়েন দিয়ে ম্যাম মানে কোন রকমে খালি গোসলটা করে আসে ঢুকছি ম্যাম, তারপরে হচ্ছে মানে মাঝখানে আর কি হয়েছে না হয়েছে দেখি নাই। কি যে করেন আপনারা। আপনি কেউ একজন বলেন লুপ এবং জেএনজেড ইনস্ট্রাকশনের পার্থক্য কোথায়, একজন বলবেন, নাইলে আজকে সবগুলোর খবর আছে। এতগুলা 50 জন স্টুডেন্ট ক্লাসে কেউ কিছু শুনতেছে না, আমি কেন শুধু শুধু চিল্লাপাল্লা করব? আচ্ছা ম্যাম, বলো রে। জেএনজেড দিয়ে হচ্ছে ম্যাম যদি আমরা কোড লিখি তাহলে হচ্ছে আমাদের এই সিএক্সটাকে ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করার জন্য লিখে দিতে হবে, আর যদি লুপ দিয়ে করি তাহলে হচ্ছে এটি অটোমেটিক ডিক্রিমেন্ট করবে সিএক্স এর ভ্যালুটাকে। এখন বলেন, আমি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করব, 0 to 9 কি করতে হবে আমাকে তার জন্য? তখন ম্যাম ডিএল এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, আর সিএক্স এর লুপ তো আমি হচ্ছে 0 থেকে 9, তাহলে হচ্ছে 10 বার লুপ ঘুরাচ্ছি,
হুম সিএক্স এর ভ্যালু 10 দিব যদি হচ্ছে আমরা জে এন জেড দিয়ে যদি লিখি, আর সেই ক্ষেত্রে আমাদের ডিক্রিমেন্ট করা লাগবে সিএক্স সিএক্স না সরি হ্যাঁ 0 থেকে 9 সিএক্স এ কত লোড করবে আগে বলেন, সিএক্স এ কত লোড করতে হবে? সিএক্স এম 10 10 লোড করতে হবে। আচ্ছা, আর লুপ ইনস্ট্রাকশন দিয়ে কাজ করলে কি করতে হবে? তাহলে হচ্ছে আমাদের সিএক্স এর ওটা তখন হচ্ছে অটোমেটিক হবে, তখন আমার সিএক্স এর ভ্যালুটাকে হচ্ছে যে নিচে যখন আমরা মাই লেভেল দিয়ে ডিক্রিমেন্ট সিএক্সটা দিচ্ছি সেটা আর লেখা লাগবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রোগ্রাম আছে এখানে, ওইটা ছিল হচ্ছে লুপ বা জেএনজি ইনস্ট্রাকশনের জন্য। এটার কাজ হচ্ছে, এর আগের প্রোগ্রামটাতে তো আমরা এ থেকে জেড পর্যন্ত মানে রেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করতে হয় লুপ ইনস্ট্রাকশন দিয়ে, সেই জিনিসটা দেখলাম। এখন যেটা দেখবো, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, খুব একটা ছোট্ট বলা ঠিক না, কিন্তু সহজ আর কি। যাই হোক, এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা 3টা নাম্বার কনসিডার করছি এবং 3টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা ফাইন্ড আউট করে সেটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, 3টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারকে ফাইন্ড আউট করে সেটা প্রিন্ট করবে, এরকম একটা কোড। আমরা যদি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এটা আসলে 2 লাইনে করা যায়, মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার জন্য আলাদা ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যে পাস করলে মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট হয়ে যায়, আর প্রিন্ট করার জন্য আলাদা এক লাইন, এই 2 লাইনে। তো এই 2 লাইনের জন্য এখানে দেখেন অনেক কিছু লিখতে হয়। তো সেটা কিভাবে কি করব আমরা সেটা একটু বুঝি। দেখেন, প্রথমে ওই যে আগের মতো এই সিনট্যাক্স আমাকে বারবার এক্সপ্লেন করতে হচ্ছে, আমি শর্টে বলে যাচ্ছি। কোড সেগমেন্ট এবং ডেটা সেগমেন্ট একটা করে অ্যালোট হবে যদি আমরা ডট মডেল স্মল স্ট্রাকচারটা ইউজ করি। একটা কোড সেগমেন্ট অ্যালোট হবে আপনার প্রোগ্রামের জন্য, একটা ডেটা সেগমেন্ট অ্যালোট হবে। যদি ডট স্ট্যাক 100h লিখি, তখন আমাদের স্ট্যাকের জন্য 256 বাইট স্টোর মানে হচ্ছে আলাদা করবে আর কি আপনার অ্যাসেম্বলার, কারণ 100h মানে হচ্ছে 100h করেসপন্ড টু 256 ইন ডেসিমাল। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ডেটা সেগমেন্ট। দেখেন, এর আগেরটায় আমরা বলছিলাম যে এই 2 লাইন ইউজ করব না। আমরা কেন করব না বলছিলাম? কারণ ভ্যারিয়েবল ছিল না, কিন্তু এখন কিন্তু দেখেন ডেটা সেগমেন্টের মধ্যে কিন্তু ভ্যারিয়েবল আছে। এর আগেরটায় কিন্তু আমাদের কোনো ভ্যারিয়েবল আমরা এই প্রোগ্রামে ইউজ করিনি, এজন্য এই লাইন আমি স্কিপ করতে বলছিলাম। কিন্তু এখানে আমরা 3টা ভ্যারিয়েবল ইউজ করছি, 3টা ভ্যারিয়েবলের মধ্যে 3টা ভ্যালু নিছি, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 42। হ্যাঁ, তো আমরা 3টাই ডেটা ওয়ার্ড সাইজ এটার জন্য মেনশন করে দিছি। ডেটা ওয়ার্ড সাইজ মেনশন করার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এই যে ভ্যারিয়েবল গুলো এবিসি, এই ভ্যারিয়েবল গুলো 16 বিট রেজিস্টারে স্টোর করছি। যদি আমরা এখানে ডেটা বাইট সাইজ দিয়ে দিতাম, ডিবি সাইজ দিয়ে দিতাম, তখন ওইটা কিন্তু আমরা 16 বিট রেজিস্টারে স্টোর করতে পারতাম না। ঠিক আছে, মানে ওইটা মিসম্যাচ হয়ে গেলে সমস্যা, ইরোড হয়ে যায়। যাই হোক, এখন আমরা বলতেছি ডট কোড মেইন প্রসিজার, তারপর মুভ এক্স কমা ডট at the rate of data move ds comma ax। এটা দিয়ে আমরা কি করছিলাম, যে কোনো যদি ভ্যারিয়েবল থাকে, এই ভ্যারিয়েবল গুলো থাকে হচ্ছে ডেটা সেগমেন্টের মধ্যে, কিন্তু যখন আমি প্রোগ্রাম লিখি আমার কোড সেগমেন্টকে এই ভ্যারিয়েবল গুলো ইউজ করতে হয়। তো এই জন্য কোড সেগমেন্ট যেন ভ্যারিয়েবল গুলোকে ইউজ করতে পারে, তার জন্য ডেটা সেগমেন্টে যে ভ্যারিয়েবল গুলো লিখে আসছি সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে হয়। ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে এই 2 লাইন লিখতে হবে। যখনই অ্যাসেম্বলার এই 2 লাইন পাবে, সে বুঝতে পারবে যে আমি যে ভ্যারিয়েবল গুলো ডেটা সেগমেন্টে রেখে আসছি সেটা ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। ঠিক আছে, দেন আমরা কি করতেছি, এখান থেকে লজিক্যাল পার্ট শুরু। খেয়াল করেন, আমরা এ ভ্যারিয়েবলটাকে একটা রেজিস্টারে স্টোর করতেছি এবং বি ভ্যারিয়েবলটাকে আরেকটা রেজিস্টারে স্টোর করতেছি। ঠিক আছে, এক্স কমা এ, বি এক্স কমা বি। তাহলে এক্স রেজিস্টারে এ গেল, বি এক্স রেজিস্টারে বি গেল। এক্স এ কি আছে, বি এক্স এ কি আছে, এটা আমাদের কনসার্ন না। এখন আসলে আমাদের কাছে মনে হতে পারে যে আমরা প্রোগ্রাম করতেছি 3টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করার। তো এখানে আমাদের আসলে আমরা এর মধ্যে 12 রাখছি, বির মধ্যে 52 রাখছি, সির মধ্যে 42 রাখছি। আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি যে আসলে বিতে 52, এখানে এটাই ম্যাক্সিমাম নাম্বার। কিন্তু আসলে আমরা প্রোগ্রামটা শিখতেছি এই জন্য যাতে যে কোনো ভ্যালুর জন্য আমার প্রোগ্রামটা স্যাটিসফাই করে। আমি যেন এটা চেঞ্জ করে দিলেও, আমি যদি বিতে 12 দেই, এতে 52 দেই, সিতে অন্য একটা নাম্বার দিই, তাও যেন আমার এই প্রোগ্রামটা স্যাটিসফাই করে, এমন ভাবে আমরা কোড লিখতে চাচ্ছি।
এবং যদি আমরা এখানে ডিরেক্ট ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন না করে দিয়ে a সমান যে 12 বলতেছি, b সমান 52 বলতেছি, এটা না বলে দিয়ে যদি ইউজার ইনপুট নিই, তাও যেন আমার প্রোগ্রামটা লজিক্যালি ঠিক থাকে, সেভাবে আমরা প্রোগ্রামটা শিখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে যদি ইউজার ইনপুট নেওয়া হয়নি, এখানে ডিরেক্ট আমরা ভ্যারিয়েবলের ভ্যালু ধরে দিছি, তো যাতে সেই রকম ইউজার ইনপুট নিলেও যেন আমাদের প্রোগ্রামের লজিক ঠিক থাকে, এভাবেই আমরা প্রোগ্রামটা শিখবো। এবং ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করলেও যেন আমাদের প্রোগ্রামটার লজিক ঠিক থাকে, এভাবে প্রোগ্রাম লিখতে হবে। দেখেন আমাদের এক্স এ এ গেল, বিএক্স এ বি গেল, এরপর আমরা কম্পেয়ার করতেছি, ফোকাস করি আমরা, কম্পেয়ার করতেছি এক্স আর বিএক্স। এক্স আর বিএক্স কম্পেয়ার করার পর কম্পেয়ার ইনস্ট্রাকশনের কাজ আসলে সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মতোই। ফোকাস করেন কি বলতেছি, কম্পেয়ার। কম্পেয়ার ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মতোই। এখন সাবট্রাক্ট ইনস্ট্রাকশন কি করে বলেন তো? এসইউবি ইনস্ট্রাকশনটা মনে আছে? এই ইনস্ট্রাকশন কি করে? এসইউবি ইনস্ট্রাকশন কি করে? ম্যাম বিয়োগ করে। বিয়োগ করে, তাই না? কম্পেয়ার ইনস্ট্রাকশনও বিয়োগ করে, এটাও বিয়োগ করবে, এটাও বিয়োগ করবে। তো দুইটা একই ইনস্ট্রাকশন দিয়ে তো আসলে লাভ নাই। অনেক সময় থাকে একই কাজের জন্য দুইটা ইনস্ট্রাকশন থাকে, কিন্তু এদের দুইটার মধ্যে আবার একটু বেসিক পার্থক্য আছে। সাবট্রাক্ট ইনস্ট্রাকশনও বিয়োগ করে, কম্পেয়ার ইনস্ট্রাকশনও বিয়োগ করে, কিন্তু কম্পেয়ার ইনস্ট্রাকশন ডেস্টিনেশনের ভ্যালু আপডেট করে না। মানে ধরেন আপনি লিখলেন এসইউবি এক্স কমা বিএক্স, এরকম কিছু লিখলেন, ঠিক আছে, এসইউবি এক্স কমা বিএক্স, তাহলে কি হয়? এক্স থেকে বিএক্স বিয়োগ হয় না, বিয়োগ ফলটা কোথায় যায়? এক্স থেকে বিএক্স বিয়োগ হয়ে বিএক্স বিয়োগ ফলটা কোথায় যায়? ম্যাম এক্স এ। এক্স এ যাবে, মানে আমি যেটাকে ডেস্টিনেশন হিসেবে ডিক্লেয়ার করব সেখানে যাবে। কিন্তু কম্পেয়ার ইনস্ট্রাকশন আপনি যদি এসইউবি এর জায়গায় সেম জায়গায় লিখেন কম্পেয়ার, হ্যাঁ, সিএমপি, তখন সে বিয়োগ করবে ঠিকই, এক্স থেকে বিএক্স বিয়োগ করবে, কিন্তু বিয়োগ ফলটা কোথাও যাবে না। বিয়োগ ফলটা কোথাও যাবে না, এটা কোনো রেজিস্টারে যাচ্ছে না। মানে ডেস্টিনেশন রেজিস্টার আমি যাই মেনশন করি না কেন, আমি যদি লিখি কম্পেয়ার এক্স কমা বিএক্স, এই বিয়োগ ফলটা এক্স রেজিস্টারে যাবে না, কোথাও যাবে না বিয়োগ ফলটা। তো আমার কাছে মনে হতে পারে যে এটা স্টুপিড একটা কাজ, যে আমি বিয়োগ করব অথচ বিয়োগ ফলটা আসলে কোথাও যাচ্ছে না। তাহলে লাভ হচ্ছে কি? লাভ আসলে হচ্ছে, কেন লাভ হচ্ছে? কম্পেয়ার ইনস্ট্রাকশন বিয়োগ ফলটা কোথাও সেভ করে না, কিন্তু ফ্ল্যাগ গুলো চেঞ্জ হয়, মানে বিয়োগ ফল অনুযায়ী ফ্ল্যাগ গুলো চেঞ্জ হয়। এখন যদি খেয়াল করেন এ এক্স কমা বিএক্স করছি, তার মানে এ থেকে বি বিয়োগ হবে। এখন এ যদি বি থেকে বড় হয় তাহলে সাইন ফ্ল্যাগ কি হবে? 1 না 0? পোলাপান, যদি এর এর মধ্যে মনে করেন 5 আছে, ধরে নিচ্ছি এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 3 আছে, ঠিক আছে, তাহলে আপনি বললেন কম্পেয়ার এক্স কমা বিএক্স, তাহলে 5 থেকে 3 বিয়োগ হলো, তাহলে ভ্যালুটা পজিটিভ না? 2 আসবে, ভ্যালুটা পজিটিভ, তাহলে তখন পজিটিভ ভ্যালু হইলে সাইন ফ্ল্যাগ কি হবে? পজিটিভ ভ্যালু হলে সাইন ফ্ল্যাগ কি হওয়ার কথা? যদি ওভারফ্লোর ঝামেলা না হয় তাহলে এটা হচ্ছে 2, মানে কি সাইন ফ্ল্যাগ কত হবে? 0, ম্যাম জিরো জিরো। তাই না? পজিটিভ মানে সাইন ফ্ল্যাগ 0। আর যদি নেগেটিভ আনসার আসে তাহলে সাইন ফ্ল্যাগ 1 হতো, তাই না? এটা আমরা জানি। ওভারফ্লোর ওইদিকে এখন যাচ্ছি না, সিস্টেম ওভারফ্লো না হলে এটাই হচ্ছে আমাদের ট্রু কন্ডিশন। ওভারফ্লো হলে তার মানে আপনার প্রোগ্রাম লিখতে ঝামেলা করছেন আপনি, এই জন্যই তো ওভারফ্লো হয়েছে, নাহলে তো আর ওভারফ্লো হতো না। এখন যখন আমরা বলতেছি কম্পেয়ার এক্স কমা বিএক্স,
রেজাল্ট এক্স বা বিএক্স কোনটাতেই সেভ হচ্ছে না, কিন্তু ফ্ল্যাগ গুলো চেঞ্জ হচ্ছে। সেই ফ্ল্যাগ দেখেই আসলে আমাদের কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন গুলো ডিসিশন নিতে পারে যে তাকে কি করতে হবে। যেমন জেএনজেড, দেখেন আমরা কি করছি, কম্পেয়ার ইনস্ট্রাকশনের পর জেএনজি ইনস্ট্রাকশন ইউজ করছি। কম্পেয়ার ইনস্ট্রাকশনটা সাধারণত ইউজ করা হয় কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের সাথে। মনে রাখেন যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, না শুনলে ট্র্যাক হারাই ফেলবেন। কম্পেয়ার ইনস্ট্রাকশনটা বেসিক্যালি ইউজ করা হয় কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের সাথে। আমরা একটু আগে দেখে আসলাম যে আরেকটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন দেখছিলাম জেএনজেড, যেটা লুপের মতো কাজ করে। এটা কখন কাজ করে, যখন জিরো ফ্ল্যাগ জিরো হয়, ঠিক আছে, জিরো ফ্ল্যাগ জিরো হলে এটা কাজ করে। জেএনজেড এটার কাজ হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার, মানে ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয়, ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয় তবে এটা জাম্প করে। তার মানে কি, সোর্স বড় হলে জাম্প করে, সহজ কথা, ঠিক আছে। জাম্প ইফ নট গ্রেটার, ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয় তখন এটা জাম্প করে। এটা কিভাবে বুঝে, যে ফ্ল্যাগ দেখলেই বুঝবে, সাইন ফ্ল্যাগ দেখলেই কিন্তু বুঝবে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। তো ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয়, মানে সোর্স যদি ডেস্টিনেশন থেকে বড় হয় দেন এটা জাম্প করবে। কোথায় জাম্প করবে, আমি যে লেভেল মেনশন করে দিছি সেই লেভেলে। তো আমি এখানে জি লেভেল নামে একটা লেভেল মেনশন করছি, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, লজিক্যালি চিন্তা করি, এই প্রোগ্রাম ভুলে যাই। আপনাকে 3টা নাম্বার দেওয়া হয়েছে ABC। এখন আপনি 2টা নাম্বার কম্পেয়ার করলেন। 2টা নাম্বার কম্পেয়ার করতেছি কেন, কারণ 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা 3টা নাম্বার একসাথে লিখতে পারবো না, আমরা সোর্স এবং ডেস্টিনেশন লিখবো, এরপরে কিছু থাকে না, 3টা একসাথে কম্পেয়ার করতে পারতেছি না। এখন A আর B কম্পেয়ার করলাম, আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করা, ঠিক আছে। তাহলে A B কম্পেয়ার করে আমি যেটাকে ম্যাক্সিমাম পাবো, যদি A কে ম্যাক্সিমাম পাই তাহলে পরবর্তী কাজ কি, পোলাপান, AB কম্পেয়ার করলাম। AB কম্পেয়ার করলে 2টা ঘটনা ঘটতে পারে, হয় A বড় হতে পারে অথবা B বড় হতে পারে, এর বাইরে তো আর কিছু হবে না, তাই না। তাহলে যদি A বড় হয় তাহলে আমার করণীয় কি, আর B বড় হলে আমার করণীয় কি। ম্যাম এ বড় হইলে এ কে এর জায়গায় রেখে দিব, বি কে বি এর জায়গায় রেখে দিব। যদি আপনাকে 3টা নাম্বার কম্পেয়ার করতে বলা হয়, বাবা মনোযোগ দিয়ে শুনেন, যদি আপনাকে 3টা নাম্বার কম্পেয়ার করতে বলা হয় যে 3টার মধ্যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, তাহলে আপনি প্রথমে 2টা নাম্বার কম্পেয়ার করলেন, কারণ একসাথে 3টা আপনি করতে পারতেছেন না কম্পেয়ার। তাহলে A B কম্পেয়ার করলেন, করে A আর B এর মধ্যে যে কোনো একটা তো বড় হবেই। তাহলে পরবর্তী কাজ আপনার কি হবে, ওইটা সি এর সাথে কম্পেয়ার করব। ওটা সি এর সাথে কম্পেয়ার করব। যদি A বড় হয় তাহলে এটাকে সি এর সাথে কম্পেয়ার করতে হবে, যদি B বড় হয় তাহলে বিটাকে সি এর সাথে কম্পেয়ার করতে হবে, তাই না। কম্পেয়ার করে তখন ওই দুইটার মধ্যে যে বড় হবে তাকেই আমরা ফাইনালি সবথেকে ম্যাক্সিমাম নাম্বার হিসেবে ডিক্লেয়ার করব, প্রিন্ট করে দিব, ঠিক আছে। এটাই তো হওয়া উচিত, তাই না। এই 2টা করে কম্পেয়ার করলাম, ওটার মধ্যে যেটা ম্যাক্সিমাম বের হলো সেটাকে আমি অন্য একটা নাম্বারের সাথে কম্পেয়ার করব। এখন দেখেন এখানে তাই হইছে, আমাদের বলা হচ্ছে AX আর BX কম্পেয়ার করো। AX এর মধ্যে ছিল A, BX এর মধ্যে ছিল B, তাহলে দুটোকে কম্পেয়ার করা হলো। কম্পেয়ার করে বলা হলো JNG Z লেভেল। তার মানে যদি সোর্সটা ডেস্টিনেশন থেকে বড় হয় তাহলে G লেভেলে চলে যাও। সোর্স ডেস্টিনেশন থেকে বড় হওয়া মানে কি, A বড় হওয়া না B বড় হওয়া। সোর্স ডেস্টিনেশন থেকে বড় হওয়া মানে কি, A বড় হওয়া না B বড় হওয়া। এখানে A সোর্স না B সোর্স, দেখেন তো। ম্যাম বি বড় হওয়া। বি বড় হওয়া, তাহলে বি বড় হলে জি লেভেলে জাম্প করতে বলছে, খেয়াল করেন কঠিন কিছু না এটা। বি বড় হইলে জি লেভেলে জাম্প করতে বলছে, তার মানে জি লেভেলে কি হওয়ার কথা, বি এর সাথে কি করতে হবে জি লেভেলে, যে জি লেভেলে তাহলে কি করতে হবে, মনে করেন আপনি এ বি কম্পেয়ার করলেন, কম্পেয়ার করে এই জাম্পটা কখন হবে, যখন বি বড় হবে। তো মনে করেন জাম্প হইল, তার অর্থ কি, জাম্প হইল তার অর্থ কি, অবশ্যই বি বড়। যদি এই জাম্প হয় আদৌ, এটা হইতেও পারে নাও হইতে পারে, বাট যদি জাম্প হয় তার অর্থ অবশ্যই বি বড়, নাইলে তো এই জাম্প হইতোই না, কারণ এই কন্ডিশনই ফুলফিল হইতো না, ঠিক আছে।
তার মানে পরবর্তীতে আমাকে যে লেভেলে যাইতে বলা হয়েছে সেই লেভেলে যে অবশ্যই কি করা হবে, বি আর সি কম্পেয়ার করা হবে। আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি, নাকি আপনারা কিছু বুঝতে পারতেছেন না? তার মানে জি লেভেলে যে অবশ্যই বি আর সি কম্পেয়ার করা হবে। দেখেন জি লেভেলে যেয়ে দেখি যে আসলে কি হয়েছে। জি লেভেলে যে দেখেন এক্স এর মধ্যে বি লোড করা হয়েছে, কিন্তু এখন এটা আপনি রেজিস্টার গুলো আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। বিএক্স এর মধ্যে সি লোড করা হয়েছে, তারপরে কম্পেয়ার করা হয়েছে এখানে এসে বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে কম্পেয়ার করা হয়েছে। এখন আমি কিন্তু আগে এ আর বি কম্পেয়ার করেই আসছি, এই যে এখানে এ আর বি কম্পেয়ার করেই আসছি। তারপর আমরা বললাম যদি এই জাম্প হয় তার অর্থ হচ্ছে বি বড়, তাহলে বি বড় হইলে বি এর সাথে সি কে কম্পেয়ার করব। সি কে কম্পেয়ার করে যে কম্পেয়ার করছি, কম্পেয়ার এক্স কমা বিএক্স, এক্স এ এখন বি আছে, বিএক্স এ সি আছে। তাহলে এখন আরেকটা জাম্প দিছি জে এন জেড, আরেকটা লেভেলে যাইতে বলছি, ঠিক আছে? তাহলে এই জাম্প হওয়ার অর্থ কি, এই জাম্প হওয়ার অর্থ কি আর না হওয়ার অর্থ কি? এই জাম্প হওয়া মানে কে বড়, বি বড় না সি বড়? হুম, এই জাম্প হওয়ার অর্থ কে বড়, বি বড় না সি বড়? ম্যাম সি বড়। সি বড়, সোর্সটা বড়, তাই না? এই জাম্প হতেও পারে নাও পারে, কিন্তু হওয়া মানে তো সি বড়। তো তার মানে কি আপনাকে পরবর্তীতে যে লেভেলে যাইতে বলা হয়েছে সেই লেভেলে যে সি কে প্রিন্টের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা আগেই এ বি কে কম্পেয়ার করে আসছিলাম, যদি বি বড় হয় তাহলে একটা জাম্প করাইছি, তারপরে বি আর সি কে কম্পেয়ার করাইছি, কম্পেয়ার করে যদি সি বড় হয় তাহলে সি কে প্রিন্ট করব। আর যদি সেটা না হয়, যদি সি বড় না হয় তাহলে কি করতে হবে, বি কে প্রিন্ট করতে হবে না? তো যেটাই আমরা প্রিন্ট করতে চাই সেটাকেই আরেকটা রেজিস্টারে রাখা হয়েছে। যেমন এখানে আমরা এই জাম্পটা যদি হয় তার মানে সি বড়, দেখেন এফ লেভেলে যাইতে বলা হয়েছে। লেবেলিং গুলো আবারও বলতেছে আপনাদের ইচ্ছা মতো L1 L2 L3 বা যে কোনো নাম দিতে পারেন, এত ওই যে এখানে এফ লেভেল জি লেভেল এত বড় বড় কিছু লেখা লাগবে না, ঠিক আছে? এরপরে দেখেন সি যেহেতু বড়, মানে যদি সি বড় হয় তাহলে এই জাম্পটা হবে, দেন আমরা সি কে ডিএক্স এর মধ্যে রাখছি, মানে অন্য একটা রেজিস্টারের মধ্যে সি কে রাখছি। তারপরে বলছি জাম্প জে লেভেল। এখানে আমরা এই যে জাম্প জেএমপি ইনস্ট্রাকশন ইউজ করছি, এটা কিন্তু কোনো কন্ডিশনাল জাম্প না, এটা আনকন্ডিশনাল জাম্প। মানে যখনই আমি এই আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন ইউজ করব, জেএমপি ইউজ করব, এটা কিন্তু জাম্প অবশ্যই করবে, অবশ্যই। এটার জন্য কোনো কন্ডিশন ফুলফিল করতে হবে না। যেমন জেএনজেড এটা কখন জাম্প করবে, যদি সোর্সটা ডেস্টিনেশন থেকে বড় হয় তখন জাম্প করবে, কিন্তু জেএমপি কিন্তু যে কোনো সময় জাম্প করবে, ওর কিন্তু কোনো কন্ডিশন নাই। যখন আমি বলতেছি জেএমপি জি লেভেল, জে লেভেল, তখন কিন্তু এই জাম্পটা অবশ্যই হবে, এর জন্য কোনো কন্ডিশন নাই, তাহলে এখানে চলে যাবে। এখন এই জি লেভেল যেটা না, মানে এই যে এই লেভেলটা যে লেভেলটা হচ্ছে প্রিন্টিং এর লেভেল। কিভাবে প্রিন্টিং হচ্ছে ওইদিকে আমি পরে যাচ্ছি, কিন্তু আপাতত মাথায় রাখি যে জি লেভেলটা হচ্ছে প্রিন্টিং এর লেভেল, এখানে যে প্রিন্ট হচ্ছে সি। ওকে, এখন যদি মনে করেন এই যে বিআরসি কম্পেয়ার করলেন, আপনি এখানে এসে বিআরসি কম্পেয়ার করলেন, যদি সি বড় হয় তাহলে আপনি এটাকে এফ লেভেলে পাঠালেন, এফ লেভেলে পাঠায়। এটা কিন্তু উপর নিচে, এখানে এফ লেভেলটা এর উপরে আসে জন্য আপনাকে উপরে লিখতে হবে এরকম কিন্তু না, এটা কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন, ঠিক আছে? কোনটা উপরে রাখবেন কোনটা নিচে রাখবেন আপনার ইচ্ছা। এখন যদি এই জাম্পটা না হয় পোলাপান, এই জাম্পটা হইল না, তার অর্থ কি? মনে করেন এই সেকেন্ড জাম্পটা হইল না, তার অর্থ কি বলেন তো? বলবো ম্যাডাম? শুনতে পাচ্ছি না বাবা, আমার নেটের প্রবলেম না ওর নেটের প্রবলেম? ম্যাম বলতে পারতাছি না। বলতে পারতেছি না। এই জাম্পটা না হওয়ার অর্থ হচ্ছে বি বড়। আমরা এখানে কি করলাম, কম্পেয়ার এক্স কমা বিএক্স, তাই না? মানে বি আর সি কে কম্পেয়ার করলাম, এক্স এ বি ছিল, বিএক্স এ সি ছিল। তাহলে এই জাম্পটা কখন হবে, যখন সোর্স বড়, সোর্সে সি ছিল। তাহলে সোর্সে সি থাকলে সি যদি বড় হয়, মানে সোর্স বড় হলে তখন এই জাম্পটা হবে। তো সোর্স বড় না মানে কি, এই জাম্প হবে না। সোর্স যদি বড় না হয় তাহলে এই জাম্পটা হবে না, কারণ এই জাম্পের কন্ডিশন এটা যে সোর্স বড় হলে এটা জাম্প করবে। তার মানে সোর্স বড় না হওয়া মানে ডেফিনেটলি ডেস্টিনেশন বড়,
ডেস্টিনেশনে কি ছিল, বি ছিল। তার মানে আমরা কিন্তু এ আর বি আগেই কম্পেয়ার করে আসছি, এখানে এসে বি আর সি কম্পেয়ার করলাম। তো বি আর সি এর মধ্যে যদি সি বড় হয় সি কে প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে বি বড় হলে বি কে প্রিন্ট করব। তো সেই জন্য কিন্তু পরবর্তী লাইনে যে বি কে ডিএক্স এর মধ্যে লেখা হয়েছে, এরপরে সেখান থেকে আবার যে লেভেলে পাঠানো হয়েছে প্রিন্টিং করার জন্য, মানে যেটা ম্যাক্সিমাম সেটাকে প্রিন্ট করতে পাঠানো হচ্ছে। এখন একদম শুরুতে আমরা একটা জাম্প করছিলাম না, এখানে বলছিলাম যে এ আর বি কে কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করে যেটা বড় সেটাকে হচ্ছে সেটার সাথে 3 নাম্বারটা থার্ড নাম্বারটা কম্পেয়ার করা হচ্ছে। তো আমরা জেএনজি দিছিলাম, বলছিলাম যদি সোর্স বড় হয় বা বি বড় হয় তাহলে জাম্প করবে। তো এই জাম্পটা না হওয়ার অর্থ কি, এটা হলো না, তার অর্থ কি, কে বড়? এই জাম্পটা না হওয়ার অর্থ কি, এ আর বি এর মধ্যে কে বড়? ম্যাম এ বড়। এ বড়, তাই না? কারণ জেএনজি মানে হচ্ছে যদি সোর্স বড় হয় তাহলে জাম্প করবে, সোর্স বড় হলে তো জাম্প করেই যেত, মানে বি বড় হলে তো জাম্প করেই যেত। কিন্তু যদি বাই এনি চান্স জাম্প না করে, তার মানে বুঝতে হবে যে অবশ্যই এ বড়। তাহলে পরবর্তী কাজ কি, এর সাথে সি কে কম্পেয়ার করা। মানে আমাকে তো সবগুলো পসিবল ওয়ে চিন্তা করতে হবে। আমি তো আসলে জানি না সব সময় যে নাম্বার এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, যদি আমি ইউজার ইনপুট নিই। ঠিক আছে, সো আমাকে এমন ভাবে প্রোগ্রাম লিখতে হবে এ বি সি এর ভ্যালু যাই হোক না কেন, আমি যদি চেঞ্জও করে দিই তারপরে যেন কোডটা স্যাটিসফাই করে। তো আমাকে সবগুলো লজিকই মাথায় রাখতে হবে। এখানে পরবর্তীতে এসে কি করা হয়েছে, সি কে বিএক্স এর মধ্যে নেওয়া হয়েছে, নিয়ে এ আর সি কে আবার কম্পেয়ার করা হয়েছে। কারণ যদি এ আর বি এর মধ্যে এ বড় হয় তাহলে পরবর্তী কাজ এ আর সি কে কম্পেয়ার করা, সেই কাজটা এখানে করা হয়েছে। বিএক্স এর সি লোড করা হয়েছে, এখানে এসে এ আর সি কে কম্পেয়ার করা হয়েছে। এ আর সি কে কম্পেয়ার করে যদি এ বড় হয় একে প্রিন্টের ব্যবস্থা করতে হবে, যদি সি বড় হয় তাহলে সি কে প্রিন্টের ব্যবস্থা করতে হবে। দেখেন তাই করা হয়েছে, বলছে জেএনজি এফ লেভেল। তাহলে এই জ্যাম্প কখন হবে, যখন সোর্স বড় হয়, আর সোর্স মানে কি, সি, তাই না? বিএক্স এ সি আছে, তো এফ লেভেলে জাম্প করতে বলা হয়েছে কেন, কারণ এফ লেভেলে ওই যে আমরা সি কে প্রিন্টিং এর জন্য সি কে ডিএক্স এর মধ্যে রেখে আসছিলাম এফ লেভেলে, তারপরে ওখান থেকে জাম্প করে আমরা জে লেভেলে পাঠিয়েছি, এই জন্য এটা এফ লেভেলে পাঠাতে বলছে। আর যদি না হয়, সিটা যদি বড় না হয়, তাহলে এই জাম্পটাও হবে না। এই জাম্প না হলে তার অর্থ কি, যে এ বড়, এ আর সি এর মধ্যে এ বড়, তাহলে এটাকে প্রিন্ট করতে হবে, কারণ এ আর বি আমরা আগেই প্রিন্ট মানে আগে কম্পেয়ার করে আসছি, তাই না? তাহলে এ কে ডিএক্স এর মধ্যে রাখতে হবে, সেখান থেকে আবার এ কে প্রিন্টিং এর জন্য যে লেভেলে পাঠাতে হবে। কাইন্ড অফ জিনিসটা কিন্তু ইফ এলসি, আপনারা চিন্তা করে দেখেন, যদি এটা ট্রু হয় তাহলে এটা করো, এটা ট্রু হইলে এটা করো। এখানে কিন্তু এমন না যে শুরু থেকে শেষ পর্যন্ত সব লাইন এক্সিকিউট হবে না, জাম্পিং হবে কিন্তু, যে এই কন্ডিশন ট্রু হলে এখান থেকে এখানে জাম্প করো, এই কন্ডিশন ট্রু হলে এখান থেকে এখানে জাম্প করো। ঠিক আছে, কাইন্ড অফ ইফ এলসি জিনিসটা। এরপরে যে লেভেলে দেখেন সবকিছুকে আমরা এ বি সি কে কিন্তু যখন যেটা বড় সেটাকে কিন্তু পাঠায় আসছে হচ্ছে যে লেভেলে ডিএক্স এর মধ্যে লোড করে, যেমন এখানে বি কে ডিএক্স এর মধ্যে লোড করে যে লেভেলে পাঠানো হয়েছে, এখানে সি কে ডিএক্স এর মধ্যে লোড করে যে লেভেলে পাঠানো হয়েছে, এখানে এ কে ডিএক্স এর মধ্যে লোড করে যে লেভেলে পাঠানো হয়েছে। তার মানে যেটাই প্রিন্ট হবে সব সময় তো সবগুলো এক্সিকিউট হবে না, কোনটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে সেই অনুযায়ী ডিএক্স এ ইদার এ আসবে অথবা বি আসবে অথবা সি আসবে। এখন যে লেভেলে দেখেন কি হয়েছে, ডিএক্স এ যে ভ্যালুটাই থাকুক এ বি বা সি, সেটাকে এক্স এ নেওয়া হচ্ছে। ঠিক আছে, নিয়ে সেটাকে ভাগ করা হচ্ছে কত দিয়ে, কত দিয়ে ভাগ করা হচ্ছে, 10 দিয়ে। দেখেন এই যে বিএল এ 10 লোড করছে, 10 লোড করে 10 দিয়ে ভাগ করছে। এখন এক্স এ মনে করেন আছে 42, ঠিক আছে, আর এটাকে 10 দিয়ে ভাগ করছে। ভাগ করলে কি হবে, যে গতদিন আমরা শিখলাম না 10 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল ভাগশেষে ভাগ হয়ে যায়, এখানে আসবে 4 আর ভাগশেষে আসবে হচ্ছে 2, সেই জিনিসটাই কিন্তু প্রিন্টিং করা হয়েছে এখন জাস্ট। তাহলে এটা যাবে হচ্ছে এল এ আর এটা যাবে হচ্ছে এইচ এ। ওকে, দেন কি করা হলো, টোটাল জিনিসটাকে এক্স থেকে ডিএক্স এ নেওয়া হলো, তার মানে এটা এল থেকে ডিএল এ গেল, আর এটা এইচ থেকে
ডিএইচ এ গেল, ঠিক আছে। তারপরে আমরা বলতেছি মুভ এইচ কমা 2, এইচ এ 2 লোড করলাম, তারপরে অ্যাড ডিএল কমা 48। আমরা গতদিন পড়ছিলাম না যে কোনো নাম্বারের সাথে ওইটার করেসপন্ডিং আজকে রিড করার জন্য ওই নাম্বার যোগ করতে হয়। কেন যোগ করতে হয়? 0-র জন্য ভ্যালুটা ছিল 48, আমরা যে আজকে কোডের লিস্ট থেকে দেখতে পারবো। তাহলে অন্য উদাহরণ 4 এর জন্য এটা কি হবে? 48 প্লাস 4 হবে, 48 প্লাস 4 হবে। তারপর 2 এর জন্য কি হবে? 48 প্লাস 2 হবে। ওই কাজটাই করা হয়েছে, মানে এই পার্টটুকু হচ্ছে টোটালি গতদিনের ল্যাবে যা করছি ওই জিনিসটাই। অ্যাড ডিএল কমা 48, তাহলে যদি ডিএল এ যাই থাকুক, ডিএল এ ভাগফলটা থাকবে, সেটার সাথে 48 যোগ হবে, যোগ হয়ে মনে করেন ডিএল এ আছে 4, হ্যাঁ 4 কে প্রিন্ট করবে, তাহলে 4 এর সাথে 48 যোগ করে কত হবে? 52 হবে। এই 52 ডিএল এ লোড হবে। তারপরে বলবে ইন 21H, তাহলে ইন 21H যখনই পেলো, এইচ চেক করে দেখলো 2 আছে, ডিএল চেক করে দেখলো 52 যখন পাবে 4 কে প্রিন্ট করে দিবে। 4 প্রিন্ট হয়ে গেল, এখন পরবর্তী ডেটা 2 প্রিন্ট করার কাজ। তাহলে 2টা আছে ডিএইচ, এখন ডিএইচ থেকে এটা তো ডিএল আনতে হবে, তাই না? কারণ চেক তো করবে ডিএল, ডিএইচ তো চেক করবে না। তারপরে আবার ডিএল এর সাথে যোগ করতে হবে 48 ওইটার ভ্যালু রিচ করার জন্য। তারপরে ইন 21H, ইন 21H যখন পেলো, ডিএল চেক করে দেখলো, ডিএল এ আছে হচ্ছে 48 প্লাস 2 50, ঠিক আছে। তাহলে 50 করেসপন্ডিং ক্যারেক্টার হচ্ছে কত? 2, সেই 2 কে প্রিন্ট করে দিবে। তারপরে এতটুকু তো হচ্ছে ডস ক্লোজ করার জন্য। ইন 21H পেলে এইচ চেক করে যদি 4C পায়, ডস থেকে এক্সিট করবে, প্রিন্টিং বন্ধ করে দিবে। আপনারা কি বুঝলেন কিছু, নাকি পুরোটা ধৈর্য ধরে শুনতে পারেননি? এমন কেউ আছে শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন? আছেন এমন কেউ শুরু থেকে শেষ পর্যন্ত? আলিফ কাঁদতেছে কেন? অনেক হার্ড। অনেক হার্ড? এই ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড, অন্যগুলো হচ্ছে অনেক একটু হার্ড, বাট রেকর্ডিংটা থাকবে, রেকর্ডিংটা আবার দেখেন, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় বসে, যখন মাথা ঠান্ডা থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আবার বুঝতে পারবেন। হয়তো এখন অনেক কিছু মিস করে গেছেন, আর ল্যাঙ্গুয়েজটা প্লাস কোর্সটাই এমন যে দুই একটা কথা মিস করে গেলে আপনার অনেকটাই মিস হয়ে যাবে, দেখা যাবে লাস্টে যে মিলাতে পারবেন না যে কি বলতেছে ম্যাম। সো শুরু থেকে ঠান্ডা মাথায় আবার লেকচারটা দেখেন, ঠিক আছে? আর মাথা নেক্সট দিন ঠান্ডাই ছিল সকাল থেকে ঠান্ডা, তারপরে বুঝতে পারলাম না, তাহলে আরো কয়েকবার লেকচারটা দেখতে হবে, একবার দেখে কাজ হবে না। আর তারপরেও যখন আমাদের হচ্ছে অফলাইন ক্লাস শুরু হবে, নেক্সট উইক থেকে তো শুরু হবে, দরকার হলে যদি প্রবলেম থেকে থাকে তারপরেও তখন জিজ্ঞেস করতে পারেন, ওকে? অনলাইনে হয়তো অনেক কিছু এভাবে আমি লিখতে পারতেছি না ক্লিয়ারলি। তাহলে নেক্সট ল্যাবে আমাদের 2, 3, 4 এই তিনটার উপর টেস্ট হবে, ওকে? সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ম্যাডাম অ্যাটেন্ডেন্স শেষ। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? অ্যাটেন্ডেন্স নিয়ে এত শেষ? আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল না ম্যাম, কারেন্ট চলে গেছিল, নেটে ইস্যু করতেছিল তো এই জন্য স্ক্রিনটা অফ হয়ে আসছিল। তাহলে এখন তো কিছু করার নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে এত শেষ, তাহলে কি করবো এখন? ম্যাম একটু দিয়ে দেন ম্যাম, 1065 ম্যাম। ম্যাম আমারটাও তো মিস গেছে 1089। আহারে, আপনারটা কেন মিস গেল? ম্যাম আমি গ্রামে আসছি তো, এখানে নেট অনেক ফ্লাকচুয়েট করতেছে। তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আপনারা উপস্থিত হয়ে গেলেন, আমি তো অ্যাটেন্ডেন্স কাউকে দেইনি এতক্ষণ। না ম্যাম, আমার কয়েকবার ম্যাম হচ্ছে কারেন্ট গেছে আসছে তো, মানে আমি ক্লাসে ঠিক মতো ছিলামই না। তাহলে কেন অ্যাটেন্ডেন্স দিব আমি, বলেন? ক্লাসে যদি নাই থাকেন কেন অ্যাটেন্ডেন্স দিব আমি? ম্যাডাম অ্যাটেন্ডেন্স এখনো নেই নাই, তোদের জন্য আবার ঢুকতেছে।